কাঁচা রাস্তা ধরে হেঁটে চলেছে রাকিব। বয়স প্রায় ১৬, কৌতূহলী, সাহসী আর একটু গোয়েন্দা স্বভাবের। হাঁটতে হাঁটতে সে দেখে মাঠের এক কোনায় গ্রামের বয়স্ক কৃষক মধু কাকা বসে আছেন মন খারাপ করে। কাকা, কি হয়েছে তোমার? এত সকালে মন খারাপ করে মাঠে বসে আছো কেন? ওরে বাবা রাকিব, আমার পাকা ধানে আধা জমি কে যেন রাতের মধ্যে কেটেছে। গরু খেয়েছে বলে তো মনে হচ্ছে না। দেখছিস তো কাটাদা, কেউ ইচ্ছে করেই এ কাজ করেছে। রাকিব জমির দিকে তাকিয়ে কাটা ধানের গোড়াগুলো ভালো করে খুঁটিয়ে দেখল। কাকা, এটা তো কাস্তে দিয়ে কাটা। গরু করলে এমন সোজা দাগ থাকতো না, মানে কেউ নিজে হাতে কেটে নিয়ে গেছে। এখন আমি কি করব? এই জমি তো আমার সব। এই ধান বেচে মেয়ের পড়ালেখার টাকা জোগাড় করব ভাবছিলাম। এখন এইভাবে যদি চুরি হয়, আমি এখন বাঁচবো কি করে? আমি কথা দিচ্ছি, এই চোর ধরা পড়বেই। দিনের আলোতেই ধরা পড়বে। এই গ্রামে অন্যায় করে কেউ পার পাবে না। ঠিক তখনই রাস্তার পাশে দাঁড়িয়ে সব দেখছিল গ্রামের আরেক যুবক সাব্বির। তার চোখে এক মুহূর্তের অস্বস্তি ফুটে ওঠে। তখন সে তাড়াতাড়ি মুখ ঘুরিয়ে নেয়। রাকিবের মনে জন্ম নিল এক প্রশ্ন, কে কেটে নিয়ে গেল মধু কাকার ধান? এটা কি শুধু চুরি, নাকি এর পেছনে আরো বড় কোনো কারণ আছে? দুপুরের রোদ একটু তেজি হয়েছে। গ্রামের মাঝখানে বিশাল পুরনো বটগাছের নিচে জড়ো হয়েছে প্রায় সব মানুষ। এই বটগাছের নিচেই গ্রামের সব বড় সিদ্ধান্ত হয়। দেখো, আমাদের গ্রাম ছোট, আমরা একে অপরের আপনজন। যদি নিজেরাই একে অপরের ক্ষতি করি, তাহলে বাইরের লোক আমাদের দেখে হাসবে। মধুর ধান কাটা গেছে, এটা ছোট বিষয় না। যার কাজ সে যদি নিজে এসে স্বীকার করে, আমরা তার সাথে কথা বলে মীমাংসা করে নিতে পারি। মাস্টার সাহেব, এখন মীমাংসা করলে হবে? কাল আমার লাউ গাছের ডগাও কে যেন ভেঙে দিয়েছে। তার একদিন আগে করিম চাচার পুকুরের থেকেও মাছ উধাও। এটা কি কাকতালীয়, নাকি কেউ ইচ্ছে করে চুরি করেছে? আমি কাউকে দোষ দিচ্ছি না, কিন্তু রাতের বেলা কে ঘুরে বেড়ায় সেইটা কিন্তু গ্রামের মানুষজন জানে। বাইরের কেউ এত কিছু জানবে কি করে? এই কথা শুনে কয়েকজনের চোখ ঘুরে যায় সাব্বিরের দিকে। সাব্বির অবাক হয়ে যায়। আপনারা আমার দিকে তাকাচ্ছেন কেন? আমি কি চোর নাকি? আমি রাত জাগি মনে এই না আমি কারো ক্ষতি করি। আমার নিজের জমি আছে, নিজের কাজ আছে। এ কাজ আমার নয়। আমরা কেউ কারোর নামে দোষ চাপাতে পারি না, কিন্তু একটা কথা ঠিক, এই কাজ যে করেছে সে আমাদের মধ্যেই আছে। বাইরের কেউ হলে এত নিখুঁতভাবে কাস্তে দিয়ে ধান কাটতে পারতো না। তুমি কি বলতে চাও রাকিব? আমি শুধু বলতে চাচ্ছি, চোর খুব বুদ্ধিমান। সে জানে কোন জমিতে ধান পেকেছে, কার বাড়িতে কি আছে। মানে সে আমাদের খুব কাছের কেউ, কিন্তু প্রমাণ ছাড়া কাউকে অপমান করা ঠিক হবে না আমাদের। আমি শুধু চাই সত্যিটা সবার সামনে আসুক। আমি কারো সর্বনাশ চাই না, কিন্তু আমার ঘাম, আমার পরিশ্রম করা ফসল এইভাবে হারালে আমি বাঁচবো কি করে? তখন হাবিব মাস্টার ঠিক করলেন, আজ থেকে আমরা পালা করে রাত পাহারা দেবো, আর দিনের বেলা সবাই নিজের জমিতে খেয়াল রাখবে। কেউ যদি সন্দেহজনক কিছু দেখে, সরাসরি আমার কাছে আসবে। এই গ্রামে অন্যায় টিকতে পারবে না, এই বলে দিলাম। লোকজন সবাই চুপচাপ সম্মতের ইঙ্গিতে মাথা নাড়ে। তারপর সভা শেষ হয়। সবাই একে একে উঠে চলে যেতে লাগলো। রাকিবের মনে প্রশ্ন জাগে, সাব্বির এত অস্থির কেন? সে কি সত্যিই নির্দোষ, নাকি কিছু লুকাচ্ছে আমাদের সবার থেকে? বিকেলের রোদ এখন একটু নরম হয়ে এসেছে। রাকিব একা হাঁটছে মধু কাকার জমির দিকে। তার চোখে স্পষ্ট চিন্তার ছাপ। সে নিচু হয়ে কাটা ধানের গোড়াগুলো ভালো করে পরীক্ষা করতে থাকে। সব গাছ এক লাইনে কাটা, মানে লোকটা সময় নিয়েই এই কাজ করেছে। তাড়াহুড়া করলে এমন সমানভাবে কাটা হতো না। আর কাটা অংশ ঠিক জমির ভেতর থেকেই শুরু। সে চারপাশে তাকায়। জমির পাশ দিয়ে একটা সরু কাঁচা রাস্তা গেছে, যেটা সোজা হাটের দিকে। ঠিক তখন পাশের জমি থেকে বেরিয়ে আসেন শফিক চাচা। এই রাকিব, তুই কি গোয়েন্দাগিরি শুরু করেছিস নাকি রে? চাচা, মজা নয়, কেউ না কেউ তো এই কাজ করেছে। যদি আজ মধু কাকার হয়, কাল তো আমাদের কারোর সাথেও হতে পারে। কথা ঠিক, কিন্তু তুই সাবধানে থাকিস। সন্দেহ করা সহজ, প্রমাণ করা কঠিন। গ্রামের মানুষের সাথে সম্পর্ক একবার ভাঙলে আর জড়া লাগে না। মাথায় রাখিস কথাটা। রাকিব মাথা নাড়ে। হঠাৎ তার চোখে পড়ে রাস্তার ধারে ধানের ছোট একটা আঁটি পড়ে আছে।
খুব বেশি না, কিন্তু বোঝা যায় কারো ঝুড়ি বা বস্তা থেকে পড়েছে। সে সেটা হাতে তুলে নেয়। এই ধানটা কিন্তু কাকার জমির। এই জাতের ধান গ্রামে আর কারো কাছে নেই। রাকিব রাস্তার দিকে তাকায়। কাঁচা রাস্তার উপর হালকা চাকার দাগ, যেন সাইকেল বা ভ্যান গেছে। রাকিব ধীরে ধীরে সেই দাগ অনুসরণ করে হাঁটতে শুরু করে। বিকেলে উঠোনে সাব্বির চুপচাপ বসে আছে। তার মা হালিমা বেগম পাশে বসে পাতা শুকোতে দিচ্ছেন। বাবা সাব্বির, বাজারে আজকে চালের দাম আবার বেড়েছে শুনলাম। ঘরে যা চাল আছে আর মাত্র কয়েকদিন চলবে। আমি দেখছি, কিছু একটা ব্যবস্থা করব। তুমি দুশ্চিন্তা করো না। তুই সারাদিন চুপচাপ থাকিস, গ্রামের মানুষ আবার তোর নাম নিয়ে কথা বলে। আমি এসব সহ্য করতে পারি না বাবা। তুই যদি নির্দোষ হোস, মাথা উঁচু করে দাঁড়া। সাব্বির কিছুক্ষণ চুপ হয়ে যায়। মানুষের কথা থামানো যায় না মা, কিন্তু সময় একদিন সব দেখিয়ে দিবে। রাকিব রাস্তা ধরে এগোতে এগোতে গ্রামের ছোট বাজারে পৌঁছালো। বিকেলের সময় সব দোকান খোলা, চাল, ডাল আর সবজি সুন্দর করে সাজানো। হঠাৎ তার চোখে পড়ল এক কোণে কয়েকটা ধানের বস্তা নামানো। বস্তাগুলোর মুখ খোলা, আর ভেতরে ঠিক সেই একই জাতের ধান যেগুলো নুরু মিয়ার জমি থেকে চুরি হয়েছিল। চাচা, বাজারে নতুন ধান আনছেন নাকি? হ্যাঁ রে, আজ সকালে একজন বেচে গেল, বলল তাড়াতাড়ি টাকা দরকার। কে বেচলো চাচা এই ধান? এই গ্রামেরই তো, কিন্তু নাম কইতে চায় না। মানুষ বিপদে পড়লে অনেক কিছুই করে। রাকিব বুঝতে পারে কে ধান চুরি করেছে। রহস্য আরও গভীর হয়। যে লোকটা ধান বেচেছে সে কি চোর, নাকি সে এমন এক সমস্যায় পড়েছে যেটা তাকে বাধ্য করেছে কাজ করতে? বিকেলের রোদ নরম সোনালি হয়ে নেমেছে। আকাশ একেবারে পরিষ্কার। গ্রামের কাঁচা রাস্তা ধরে দ্রুত পা বাড়াচ্ছে রাকিব। সে এসে দাঁড়ায় সাব্বিরদের বাড়ির সামনে। কি ব্যাপার রাকিব, এ সময় আমার বাড়িতে? কিছু বলবি? আজ বাজারে যে ধান বেচা হয়েছে সে ধান মধু কাকার জমির মতোই, আর রাস্তার পাশে আমি যে আটি পেয়েছি সেই দাগ সোজা এই দিকেই আসছে। সাব্বির অবাক হয়ে যায় রাকিবের কথা শুনে। তুই কি বলতে চাস? আমি চুরি করেছি? আমি কাউকে দোষ দিচ্ছি না, আমি শুধু জানতে চাই তোমার কি এতই টাকার দরকার পড়েছিল? কি হয়েছে বাবা, এত তর্ক করছো কেন? হ্যাঁ, আমার টাকার দরকার পড়েছিল, খুব দরকার ছিল। বাবার চিকিৎসার জন্য শহরে পাঠাতে হয়েছিল। ঔষধের দোকানদার আর টাকা বাকি দিচ্ছিল না। সাব্বিরের কথা শুনে রাকিব একদম থমকে দাঁড়িয়ে যায়। কিন্তু তাই বলে তুমি চুরি করবে? তাই বলে কি করব? কার কাছে হাত পাতবো? মানুষ আগে সাহায্য করে, পরে আবার খোঁটা দেয়। আমি চুরি করিনি, আমি আমার নিজের জমি ধান বেচেছি, কিন্তু বাজারে গিয়ে আমার নাম বলিনি, কারণ জানতাম গ্রামের মানুষ আমাকেই সন্দেহ করবে। অন্যের দোষ নিজের ঘাড়ে চাপার কষ্ট আর অপমান তাকে ভেতর থেকে নাড়িয়ে দেয়। সাব্বিরের চোখে জল চিকচিক করে ওঠে, কিন্তু সে কোনোভাবে নিজেকে সামলে নেয়। মধু কাকার জমির দিকে আমি যাইনি, কিন্তু একটা সত্য কথা, আমি গতকাল রাতে মাঠে গেছিলাম নিজের জমি পাহারা দিতে। তখন দূর থেকে একটা ছায়া দেখেছিলাম কাস্তে হাতে। ভেবেছিলাম হয়তো কেউ নিজের জমিতে ধান কাটছে, তাই আমি তাকে কিছু বলিনি। ছায়া কার মতো লাগছিল? পুরো চেহারা দেখতে পাইনি, কিন্তু লোকটা ল্যাংড়া হয়ে হাঁটছিল, একটু খোড়া মতো। এই কথাটা রাকিবের মাথায় ঝড় তোলে। তার মনে পড়ে গ্রামের একজন আছে যে একটু খুঁড়িয়ে হাঁটে, নুরু মিয়া, যে কয়েক মাস আগে কাজ হারিয়েছে। এই কাজ তারই হতে পারে। আমি তোমাকে সন্দেহ করেছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে আসল গল্পটা অন্য কোথাও। আমি চোর না রাকিব, গরিব হতে পারি কিন্তু চোর না। যদি প্রমাণ লাগে চল, আমিও যাচ্ছি মধু কাকার কাছে। সত্যিটা দিনের আলোর মতোই পরিষ্কার, শুধু ঠিক জায়গায় খুঁজতে হবে। পরদিন সকালে রাকিব খুব ভোরেই চোরের খোঁজে বের হয়। তার মাথায় তখন একটাই কথা ঘুরছে, ল্যাংচানো মানুষ। দূর থেকে সে দেখে নুরু মিয়া কাঁচা রাস্তা ধরে মাঠের দিকে হাঁটছে, হাতে একটা পুরনো কাস্তে। হাঁটার ভঙ্গিতে সামান্য খুঁড়িয়ে চলা স্পষ্ট বোঝা যায়। রাকিব দূরত্ব বজায় রেখে চুপচাপ তার পিছু নেয়। নুরু মিয়া মাঠের এক কোণে গিয়ে থামে। সেখানে আগের রাতের কাটা ধানের কিছু অংশ এখনো পড়ে আছে। নুরু চাচা, আর লুকানোর দরকার নেই। রাকিবের ডাক শুনে নুরু মিয়া চমকে ওঠে, আর তার হাত থেকে কাস্তে পড়ে যায়। এ কে
তুই এখানে কেন রাকিব? কারণ আমি জানতাম চোর আবার ঠিকই ফিরবে এই জায়গায়। এই জমি থেকে ধান নিয়ে কেন এসেছেন? এই জমি তো আপনার নয়, লুকিয়ে রাখছেন কেন? নুরু মিয়া কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকে। তার মুখে কোনো কথা নেই, চোখে যেন অজানা ভাব। চারপাশ নিস্তব্ধ, আর সে নীরবে সবকিছু ভাবতে থাকে। না, মানে এই জমির ধান আমি চুরি করেছি, হ্যাঁ, কিন্তু মনের সুখে না। কাজ নাই 3 মাস, শহরের ইট ভাটায় কাজ করতাম, ওইটা বন্ধ। ঘরে 2টা মেয়ে, একটার বই কেনার টাকা নেই। লজ্জায় কারো কাছে চাইতে পারি না, তাই এ কাজ করতে বাধ্য হয়েছি আমি। মধুর জমিতে ধান পেকেছে দেখছিলাম, ভাবছিলাম অল্প নিলে টের পাবে না, কিন্তু লোভে বেশি কেটে ফেলেছি। আমি ভুল করেছি রে, মাফ করে দিস আমাকে। ঠিক তখন পেছন থেকে মধু কাকার গলা শোনা যায়। ভুল তো করেছিস নুরু, কিন্তু মানুষ ভুল করতেই পারে। রাকিব ঘুরে দেখে হাবিব মাস্টার, সাব্বির আর কয়েকজন গ্রামবাসী দাঁড়িয়ে আছে। রাকিব আগে থেকেই সাব্বিরকে বলে সবাইকে খবর দিয়েছিল। আপনাদের সামনে দাঁড়ানোর মুখ আমার নেই। আপনারা যা শাস্তি দিবেন আজকে আমি মাথা পেতে নেব, আমাকে শাস্তি দিন। হাবিব মাস্টার নুরুর কাছে এগিয়ে আসেন। শাস্তি হবে, কিন্তু অপমান না। তুমি চুরি করেছো, এটাই তোমার বড় অপরাধ, কিন্তু তোমার অভাবও আমাদের ব্যর্থতা। এই গ্রামে কেউ না খেয়ে থাকবে আর আমরা জানবো না, এটা হতে পারে না। আমার ধান ফিরে আসবে না জানি, কিন্তু নুরু তুই আমার জমিতে কাজ করবি যতদিন না নিজের পায়ে দাঁড়াস। সত্যি আপনারা অনেক বড় মনের মানুষ। আমি কথা দিচ্ছি আমি এ ভুল আর কোনোদিন করব না।